ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হলেন খামেনির ছেলে। ইরান ও লেবাননে নিহতের সংখ্যা প্রায় ৮০০। পাল্টা আক্রমণ জোরদার ইরানের, হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা। মধ্যপ্রাচ্যের রুটের ১৪৭টি ফ্লাইট বাতিল। উদ্বেগ উৎকণ্ঠায় প্রবাসী ও বিদেশগামীরা। কাতারের ভিসার মেয়াদ ১ মাস বাড়ল। ঢাকার ২ সিটির ফান্ড শূন্য। প্রধানমন্ত্রীর শরণাপন্ন ২ প্রশাসক। মহানগরবাসীর দুর্ভোগ লাঘবে ব্যবস্থার নির্দেশ তারেক রহমানের। ৩ দিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। বাংলাদেশের সাথে কৌশলগত সম্পর্ক জোরদারি লক্ষ্য। সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাংক হিসাব তলব করে সব ব্যাংকে চিঠি দিয়েছে বিএফআইইউ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে মোস্তফা খামেনিকে নির্বাচিত করেছে দেশটির বিশেষজ্ঞ পরিষদ, অ্যাসেম্বলি অব লিডারশিপ এক্সপার্টস। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় হত্যার শিকার আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় ছেলে মোস্তফা। আলী খামেনিকে হত্যার ৪ দিনের মাথায় সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে মোস্তফার নাম ঘোষণা করল ৮৮ জন আলেমকে নিয়ে গঠিত বিশেষজ্ঞ পরিষদ। ৫৬ বছর বয়সী মোস্তফা খামেনি প্রভাবশালী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের জন্য পরিচিত। চলনে বলনে আলী খামেনির ছাপ থাকলেও বাবার মতো জনপ্রিয়তা পাননি মোস্তফা। পিতার সান্নিধ্যে থাকার কারণে ইরানের বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে জড়িত ছিলেন তিনি। যদিও গণতন্ত্র বাদ দিয়ে পরিবারতন্ত্র চালুর আশঙ্কা রোধে আগেই মোস্তফার সর্বোচ্চ নেতা হওয়ার সম্ভাবনা নাকচ করেছিলেন আলী খামেনি। সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচনের তালিকায় রুহুল্লাহ খামেনির নাতি হাসান খামেনি আর রাজনৈতিক অঙ্গনের প্রভাবশালী ৬৭ বছর বয়সী আলী রেজা আরফির নামও আলোচনায় ছিল। এদিকে পঞ্চম দিনের মতো পাল্টাপাল্টি হামলার তীব্র সংঘর্ষে জ্বলছে গোটা মধ্যপ্রাচ্য। ইরান থেকে লেবানন, ইসরায়েল থেকে সৌদি আরব, কাতার, কুয়েত, দুবাই, গোটা অঞ্চলে এখন পরিণত এক যুদ্ধক্ষেত্রে। ইরানের প্রেসিডেন্ট ভবন সহ নতুন অন্তর্বর্তী কাউন্সিল সদস্যদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সেই সাথে ইরানকে সমর্থন দেয় লেবাননের হিজবুল্লাহদের দমনে ব্যাপক অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল ও আমেরিকা। ইরান ও লেবাননের মার্কিন ইসরায়েল যৌথ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮০০-র কাছাকাছি পৌঁছেছে। ডেস্ক রিপোর্টে আরও জানাচ্ছেন রিফাত জামান। এটি ফিলিস্তিনের গাজার গণকবর নয়। এই গণকবর খোঁড়া হচ্ছে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ ইরানে। গেল ২৮ ফেব্রুয়ারি মুসলিম গণহত্যাকারী ইসরায়েল ও তার বন্ধু আমেরিকা নৃশংস হামলা চালিয়ে ইরানের মিনাব শহরের একটি গার্লস স্কুলের ১৬৫ জনেরও বেশি শিশুকে হত্যা করেছে। শিশুদের এত বড় গণকবর এর আগে দেখেনি মিনাবের অধিবাসীরা। শুধু মিনাব নয়, গেল ৪ দিন ধরে তীব্র হামলা আর হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে গোটা ইরানে। মঙ্গলবার ভোর থেকেই ইরানের বিভিন্ন শহরে চলছে মার্কিন ইসরায়েলি বাহিনীর তাণ্ডব। রাজধানী তেহরানে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পর এবার নবগঠিত অন্তর্বর্তীকালীন লিডারশিপ কাউন্সিলের সদস্যদের হত্যা করতে মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট ভবনেও হামলা চালিয়েছে এই জোট বাহিনী। ইরানের উপর হামলা আরও জোরালো করার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বর্বর জোট বাহিনী শুধু ইরানেই হামলা চালিয়ে ক্ষান্ত হচ্ছে না, তেহরানকে সমর্থন দেয় এবার হিজবুল্লাহদের বিরুদ্ধেও সাঁড়াশি অভিযান চালিয়ে যাচ্ছে তারা। মঙ্গলবার ভোর থেকে লেবাননের রাজধানী বৈরুতের ভিতরে ঢুকে পড়ে স্থল অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। একই সাথে চলছে দফায় দফায় বিমান হামলা। এতে এ পর্যন্ত ৫০ জনেরও বেশি লেবানিসকে হত্যা করেছে তারা। তবে আমেরিকা ও ইসরায়েলের মতো শক্তিধর জোটের বিরুদ্ধে একাই লড়ে যাচ্ছে ইরান। তেহরানের পাল্টা হুঙ্কারে জ্বলছে সৌদি আরব, কাতার, কুয়েতে থাকা মার্কিন সামরিক ঘাঁটি, দূতাবাস ও তাদের তেল গ্যাস ক্ষেত্র। পরিস্থিতি নাজুক হওয়ায় সৌদি ও কুয়েতের দূতাবাস বন্ধ ঘোষণা করেছে আমেরিকা। ইরানের হামলা থেকে বাঁচতে জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত সহ ১৫টি দেশের মার্কিন নাগরিকদের মধ্যপ্রাচ্য ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। টানা চতুর্থ দিনে এসেও ক্ষতিগ্রস্ত দেশগুলোতে স্থগিত রয়েছে বিমান চলাচল। তবে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের কয়েকটি ফ্লাইটের গতিপথ পরিবর্তন করা হয়েছে। মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হয়েছে আরও যুদ্ধবিমান। তবে যুদ্ধ বন্ধে আলোচনা অনেক দেরি হয়ে গেছে উল্লেখ করে আলোচনার প্রস্তাব নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আর ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র তৈরির যে অভিযোগ এনে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, সে দাবির পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানান, এখন পর্যন্ত ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির কোনো প্রমাণ দেখেনি রাশিয়া। তবে ইরানে হামলা নিয়ে ঘরে বাইরে ব্যাপক চাপের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে হামলার বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে ভারত, পাকিস্তান ও ফিলিপাইন সহ বিশ্বের বিভিন্ন দেশে। পাকিস্তানের করাচি, ইসলামাবাদ ও লাহোরে মার্কিন কনসুলেটের বাইরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী বিক্ষোভ করেছে শত শত মানুষ। তারা মিনাপ শহরে স্কুলে হামলা চালিয়ে শিশুদের হত্যার নিন্দা জানায়। আমরা এখানে এসেছি ইরানের উপর আমেরিকা ইসরায়েলের হামলার প্রতিবাদ জানাতে। নিছক ভণ্ডামির মাধ্যমে তারা একটি গার্লস স্কুলে হামলা চালিয়ে 150 জনেরও বেশি নিরীহ শিশুকে হত্যা করেছে, আর তারাই নারী স্বাধীনতার কথা বলে। আমরা এই নৃশংসতার নিন্দা জানাতে এখানে এসেছি। বিক্ষোভ হয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি ও জম্মু ও কাশ্মীরেও। তারা মার্কিন বিরোধী স্লোগান দেওয়ার পাশাপাশি খামেনি হত্যা ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চুপ থাকার কড়া সমালোচনা করেন। हमारे देश के जो प्रधानमंत्री का जो संयम रखने का जो कोटम कोट है, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চুপ থাকার কৌশল ভুল। এটা ভুল কারণ আপনি খুনি এবং ভিকটিমকে এক কাতারে ফেলতে পারবেন না। এই কারণে তার স্পষ্টভাবে বলা উচিত যে আমেরিকা এবং ইসরায়েল যা করেছে তা ভুল, ভুলকে ভুল বলা উচিত। जो अमेरिका और इजराइल ने किया वो गलत है। ইরান সংঘাতের বিষয়ে নরেন্দ্র মোদীর নীরবতা কি বোঝায়? এটি আত্মসমর্পণের ইঙ্গিত দেয়। এটি প্রতিটি জাতির মৌলিক নীতিগুলোর বিপরীত ইঙ্গিত দেয়। এছাড়া ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় মার্কিন দূতাবাসের বাইরে জড়ো হয়ে আমেরিকা বিরোধী স্লোগান দেন বিক্ষোভকারীরা। পুরানো হয় মার্কিন পতাকাও। আমরা ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের নিন্দা জানাই। ট্রাম্প এবং নেতানিয়াহু যুদ্ধাপরাধী, যাদের কেবল সামরিক লক্ষ্যবস্তুতেই নয়, বেসামরিক স্থাপনাগুলোতেও বোমা হামলার জন্য জবাবদিহি করা উচিত। আর ইরানে হামলার বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে রাস্তায় নেমে এসেছে খোদ যুক্তরাষ্ট্রের আটলান্টার অধিবাসীরা। তারা অবিলম্বে হামলা বন্ধের দাবি জানান। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর এই পর্যন্ত ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী 147টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী, বিশেষ করে প্রবাসী কর্মীরা। রিপোর্ট মেজবা রহমানের। হাতে বোর্ডিং পাস, চোখে উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা, কখন আকাশে উড়বে ফ্লাইট। মধ্যপ্রাচ্যে চলমান যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান যুদ্ধ পরিস্থিতির জেরে হঠাৎ করেই বিপাকে পড়েন যাত্রীরা। কেউ কর্মস্থলে ফিরতে পারছেন না, কেউ বা জরুরি প্রয়োজনে ভ্রমণ করতে গিয়ে আটকে পড়েছেন। এখানে জানতে পারলাম যে আমার ফ্লাইট মিস, দুবাই এলএস আছি না কি, এটা মিস হয়ে গেছে। এখন আমার ভিসার মেয়াদ শেষ, নতুন করে আমি টিকিট কাটে যাওয়ার লাগতেছে। নিরাপত্তার কারণ দেখিয়ে মঙ্গলবার ঢাকার বিভিন্ন এয়ারলাইন্সের 38টি ফ্লাইট বাতিল হয়েছে। এমন পরিস্থিতিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা গেছে উদ্বেগ আর হতাশার চিত্র। এত দ্রুত খবর দিছে, তাড়াতাড়ি আসেন, 5টায় ফ্লাইট, ঠিক আছে। এখন ভিতরে ঢোকার পর বলতেছে না, আপনাদের ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে বিকাল 5:45-এ। এখন আমরা সারাদিন এই ঘুরতেছি, এটা ভোগান্তি না। 2 দিন আগে নিয়ে আসছে, বসে কালকে বেলা ভোর 5টায় ফ্লাইট হবে। আমাদের রুমের ব্যবস্থাও নাই, কারণ তো রোজ সময় খাওয়া দাওয়ার হিসাব তো আমরা করছি না। প্রবাসী কর্মীদের মধ্যে অনিশ্চয়তা আরও বেশি। অনেকেই বলছেন নির্ধারিত সময়ে কর্মস্থলে যোগ দিতে না পারলে চাকরি হারানোর আশঙ্কা রয়েছে। কারো কারো ভিসার মেয়াদ শেষ হওয়ার শঙ্কাও দেখা দিয়েছে। এদিকে কাতারের সব ভিসার মেয়াদ 1 মাস বাড়ানো হয়েছে। আগামী মেয়াদ আছে আপনার এপ্রিলের 8 তারিখ পর্যন্ত, এবার এক মাস আছে। আর এখন কি করবো, এখন নিজের মাথায় কাজ করতেছে না। এখন দেশের যুদ্ধের কারণে ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে। ক্যান্সেল হয়ে গেলে আমি সেখানে অফিসে যোগাযোগ করছি। যোগাযোগ করার পরে তারা বলছে আমাদের কিছু করার নেই। এখন তারা ভিসা ক্যান্সেল হয়ে যায়। 5 তারিখে ছেলে ঢুকতে না পারলে ভিসা ক্যান্সেল হয়ে যায়। টিকিট কিনছি, আমরা টাকা দিয়েই কিনছি, তো সেই টিকিট আমাদের হয়রানি করতেছে। আপনারা না গেলে টাকা ক্যান্সেল হয়ে যাবে বা আপনি যাইতে পারবেন না, মানে বিভিন্ন ধরনের আমাদের হুমকি উপরে পড়তে হচ্ছে। বর্তমানে কুয়েত, বাহরাইন, কাতার, আবুধাবি, শারজা, দুবাই ছাড়া অন্যান্য রুটে ফ্লাইট চলাচল শুরু হয়েছে। মেজবা রহমান, বাংলাভিশন, ঢাকা। ঢাকার 2 সিটি কর্পোরেশনের ফান্ডে কোনো টাকা নেই, ফলে দুশ্চিন্তায় নবনিযুক্ত 2 প্রশাসক। সংকট সমাধানে সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের।
ইতিবাচক মনোভাব নিয়ে নগরবাসীর দুর্ভোগ লাঘবে সব ধরনের পদক্ষেপ নিতে বলেছেন সরকার প্রধানও। এদিকে শিক্ষার্থী, বয়স্ক এবং প্রতিবন্ধীদের জন্য রেল সেবায় 25% ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 10 মার্চ কড়াইল বস্তিতে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। দিনের কার্যসূচি অনুযায়ী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের শূন্য পদে নিয়োগের বিষয়ে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্টদের সাথে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ডের বিষয়েও আলোচনা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে নির্বাচনী অঙ্গীকার, যে অগ্রাধিকার প্রকল্প ফ্যামিলি কার্ড, সেটির বাস্তবায়নের কাজ শুরু হবে। যদিও ডাটা সংগ্রহ, ডাটা এন্ট্রি এগুলো শুরু হয়েছে 23 তারিখ থেকে, বাট ফ্যামিলি কার্ড বিতরণ ফিজিক্যালি শুরু হবে ইনশাআল্লাহ 10 মার্চ থেকে। মাননীয় প্রধানমন্ত্রী সেটি শুরু করবেন কড়াইল বস্তি। ঈদে ঘরমুখো মানুষের স্বস্তির জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দূরপাল্লার ট্রেন ও মেট্রো রেলে বিশেষ সুবিধা নিশ্চিতের কথা জানান সংশ্লিষ্ট মন্ত্রী। শারীরিক প্রতিবন্ধী, যারা বয়স্ক অর্থাৎ 65+ সিনিয়র সিটিজেন, আর হচ্ছে স্টুডেন্ট যারা, তাদের জন্য দূরপাল্লার যে আমাদের ট্রেন আছে ইন্টারসিটি এবং আমাদের মেট্রো রেল, সেখানে আমরা 25% ভাড়া ডিসকাউন্ট করব। তবে দিনের সবচেয়ে আলোচিত বৈঠক ছিল প্রধানমন্ত্রীর সাথে ঢাকা সিটি কর্পোরেশনের 2 প্রশাসকের। নতুন দায়িত্বপ্রাপ্তরা জানান, আগের প্রশাসকরা ফান্ডে তেমন কোনো টাকা রেখে যাননি, ফলে এই মুহূর্তে রুটিন কাজগুলো চালিয়ে নেওয়া দুষ্কর। যে পরিচ্ছন্ন ঢাকা এবং সবুজায়ন ঢাকা এবং মশার এই তিনটা বিষয়ের উপরে উনি জোর দিয়েছেন। এই তিনটা, সামনে যেহেতু বর্ষা আসতেছে এবং সামনে ডেঙ্গুর প্রকোপ বাড়বে, এই কারণে মশাকে যে কোনোভাবেই হোক মশাকে নিয়ন্ত্রণে আনতে হবে আর ক্লিন করতে হবে। আমাদের দক্ষিণ মাননীয় প্রশাসক সাহেব যেটা বলেছে, একইভাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে এখন ভঙ্গুর অবস্থা। ফান্ড নেই, 1470 কোটি টাকার টেন্ডার দিয়ে ওয়ার্ক অর্ডার দিয়ে দেওয়া হয়েছে। বিলিং গত 12 তারিখে নির্বাচন হয়েছে। সাবেক প্রশাসক যিনি ছিলেন, তিনি 10 তারিখে শেষ অফিস করে 34টি ফাইলকে সই করে গেছেন, যেখানে ফান্ড দিতে হবে, বিল দিতে হবে, আসলে কোনো টাকাই নেই। 25 কোটি টাকা আছে আয় ব্যয় এবং রাজস্ব থেকে, রেভিনিউ সেকশন আমি কথা বলে যেটা জানতে পেরেছি। আমার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রতি মাসে স্যালারি আসে 13 কোটি টাকা। 13 কোটি টাকার থেকে থাকবে 12 কোটি। বিচার বিশ্লেষণ আপনারাই করবেন, উন্নয়ন কর্মকাণ্ড কিভাবে করব। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। মঙ্গলবার সচিবালয়ে এলজিআরটি মন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন ভারতীয় হাই কমিশনার। সাক্ষাতে 2 দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় এবং বাংলাদেশ ভারত পারস্পরিক সহযোগিতা কিভাবে আরও বাড়ানো যায় তার উপায় নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে স্থানীয় সরকারের উন্নয়নের বিষয়েও কথা হয়েছে বলে জানান ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। 3 দিনের সফরে ঢাকায় দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে কৌশলগত সম্পর্ক জোরদারের লক্ষ্যে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় এসেছেন। তাকে বহনকারী ফ্লাইটটি মঙ্গলবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এই সফরে পল কাপুর নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী, সিনিয়র কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন। কাপুর দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে অভিন্ন স্বার্থ এগিয়ে নেয়ার উপায় নিয়ে আলোচনা করতে পারেন। পল কাপুর 2025 সালের 22 অক্টোবর যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে প্রত্যাবাসনের লক্ষ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সহ অন্যান্য আন্তর্জাতিক ফোরামে যুক্তরাজ্যের নেতৃত্ব অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। সাক্ষাতে পররাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে ইন্দো প্যাসিফিক বিষয়ক ব্রিটিশ মন্ত্রী সীমা মালহোত্রাকে পাঠানোর জন্য ধন্যবাদ জানান। এছাড়া উভয় পক্ষ বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক এবং দেশের জনগণের যোগাযোগ ও যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসীদের ভূমিকার প্রশংসা করেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতা বিষয়টি নিজ দেশের সদর দপ্তরে অবহিত করবেন এবং যুক্তরাজ্য বিষয়টি যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বলে আশ্বাস দেন সারা কুক। এনসিপি মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। অভিযোগের ভিত্তিতে সোমবার সব ব্যাংকে চিঠি দিয়ে আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে। তার অ্যাকাউন্ট খোলার ফর্ম, লেনদেন সহ যাবতীয় তথ্য আগামী 3 কর্মদিবসের মধ্যেই পাঠাতে বলা হয়েছে ব্যাংকগুলোকে। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সহ 3 জন ছাত্র প্রতিনিধি। আসিফ মাহমুদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন। 2023 সালে আত্মপ্রকাশ করে গণতান্ত্রিক ছাত্র শক্তির ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটির আহ্বায়ক ছিলেন আসিফ মাহমুদ। বর্তমানে তিনি এনসিপির মুখপাত্র। বর্তমান পরিস্থিতিতে মার্চ মাস পর্যন্ত জ্বালানি খাতে তেমন সংকট হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ইরান ইসরায়েল যুদ্ধের বিষয়টি মাথায় রেখে সরকার জ্বালানি নিরাপত্তা জোরদার করছে। গতকাল বাংলা ভিশনকে এই তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী। আমরা মানুষের সংখ্যা দূর করতে পারবো আর কি। তারপরে বুঝতে হবে যে যুদ্ধকালীন সমস্যা তো আছেই, আমাদের যতখানি চেষ্টা করা দরকার সব করবো আমরা। ঠিক আছে, আচ্ছা। তবে মার্চে কোনো চিন্তা নেই, পরের মাসেও মানে কাজ করছি আমরা। ঠিক আছে, যুদ্ধটা কি দীর্ঘমেয়াদী হলে আমাদের জন্য সমস্যা হতে পারে? অবশ্যই সব দেশের জন্য, শুধু বাংলাদেশ না, সবাই এফেক্টেড হবে এটাতে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হলেন খামেনির ছেলে। ইরান ও লেবাননে নিহতের সংখ্যা প্রায় 800। পাল্টা আক্রমণ জোরদার ইরানের, হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা। মধ্যপ্রাচ্যের রুটের 147টি ফ্লাইট বাতিল, উদ্বেগ উৎকণ্ঠায় প্রবাসী ও বিদেশগামীরা। কাতারের ভিসার মেয়াদ 1 মাস বাড়ল। ঢাকার 2 সিটির ফান্ড শূন্য, প্রধানমন্ত্রীর শরণাপন্ন 2 প্রশাসক। মহানগরবাসীর দুর্ভোগ লাঘবে ব্যবস্থা নির্দেশ তারেক রহমানের। 3 দিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। বাংলাদেশের সাথে কৌশলগত সম্পর্ক জোরদারই লক্ষ্য। সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাংক হিসাব তলব করে সব ব্যাংকে চিঠি দিয়েছে BFIU। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 10টায়, এর আগে 9টা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।